গ্রামের একটা মেয়েকে যদি শহরে নাগরিক হঠাৎ করে বধূ করে আনা হয়, তার যে অবস্থা হয়, আমরা যদি পল্লী সাহিত্যকে ওইভাবে তার রুট থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আসি, তাই বাউলরা নিজের দেহের মধ্যেই সব কিছুকে সন্ধান করে। তারা বিশ্বাস করে মানুষের মধ্যে অজ্ঞাত মানুষ, আবার অজ্ঞাত মানুষের মধ্যে পৃথিবীর মানুষ। হালকাতা এখন ব্যবসায়ীদের অনুষ্ঠানে পরিণত হয়েছে, কিন্তু আসলে তা ছিল না। বঙ্গে এই যে সুফি প্রভাব, তন্ত্রমন্ত্রের পরে সুফি প্রভাবে তিনি বলছেন যে এইটা বাউলদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে। এবং এনামুল হক সাহেব এই কথা যখন বলছেন, এখন তো প্রায় 100 বছর আগে, তখন তো বাউল নিয়ে এখন যত গবেষণা হচ্ছে, যত কিছু আমরা জানি, তত জানা ছিল না। বাউল শব্দ আমরা তো এখন অনেকেই বলছি যে বজ্রকুল অথবা বাজুল থেকে এসেছে। এনামুল হক কিন্তু তার যে শব্দের তালিকা দিয়েছেন বাউল শব্দের ব্যুৎপত্তি, তাতে বজ্রকুল অথবা বাজুলকে উনি গ্রহণ করেন। উনি একটা বলছেন এটা আউল শব্দ থেকে আসতে পারে, বলছেন আউল শব্দের পৌনপুনিক অপভ্রংশ, রিকারিং ডেভিয়েশন, এটা মুসা স্যার ভালো বলতে পারবেন আমার চেয়ে, যে রিকারিং ডেভিয়েশনে এই আউল শব্দ থেকে বাউল হয়েছে। আবার বলছেন যে এটা সংস্কৃত আকুল শব্দের সাথে সম্পর্ক আছে। আবার মুসলমানদের সাথে যদি এটাকে সম্পর্ক করতে করছি, বলছে আউলিয়া থেকেও আউল হতে পারে। আরেকটা বলছেন সংস্কৃত বায়ু অথবা বাংলায় বাই, আমরা যে বলি যে মাথা গরম হয়ে গেছে, বায়ু চড়া, বাই বাউ, বলছে যে ওই বায়ু অর্থাৎ শ্বাস প্রশ্বাসে, এটা তো তন্ত্রের মধ্যে আছে, সেইখান দিয়ে যে আত্মিক সত্য অর্জন করা, সেখান থেকেও বাউল আসতে পারে। আরেকটা হচ্ছে প্রাকৃত শব্দ বাউর, সেখান থেকে আসতে পারে। বলছে যে উত্তর ভারতে যারা এই বিশৃঙ্খল জীবন যাপন করে তাদেরকে বাউর বলা হয়, অর্থাৎ এলোমেলো, পাগল, বিশৃঙ্খল। আর বাতুল, এটা একেবারে সংস্কৃত শব্দ, বাতুল থেকে বলছেন যে প্রাকৃত ব্যাকরণে, এটাও স্যার বলতে পারবেন আমার চেয়ে, প্রাকৃত ব্যাকরণে 2 স্বরবর্ণের মধ্যবর্তী ব্যঞ্জন বর্ণ লুপ্ত হয়ে এই বাতুল থেকে বাউল হয়েছে। তিনি কিন্তু ওই বললাম যে বজ্রকুল অথবা বাজুল, এইটার উল্লেখই করেননি তার লেখায়। এখন বাউল সম্প্রদায়ের উদ্ভব সম্পর্কে তিনি বলছেন এটা 4টা প্রভাবের ফল। একটা হচ্ছে বৈষ্ণব প্রভাব, একটা হচ্ছে ইসলামী সুফি প্রভাব, একটা হচ্ছে তান্ত্রিক প্রভাব, আর একটা হচ্ছে তন্ত্রের বাইরে যে বৌদ্ধর চিন্তাভাবনা তার প্রভাব। এর সমুদয় সংশ্লেষণে বাউল তৈরি হয়েছে। বলছেন যে এই বিষয়ে তার সন্দেহ নেই। আরেকটা বাক্য তিনি বলছেন, বাউল মতের প্রতিষ্ঠা ইসলামের আবছায়ায় বৈষ্ণবীয় প্রভাবে। এটা আবার আরেক জায়গায় গিয়ে বলছেন। বাউল মত এনামুল হক মনে করছেন যে 16 শতকের আগে এরকম পরিচিত ছিল না। তিনি কয়েকজন একদম 16 শতকের বাউলের কথা বলছেন, যেমন হরিগুরু, বনচারী, সেবা কমলিনী, অখিল চাঁদ, এই 4 জনের কথা বলছেন। বলছেন যে 16 শতাব্দীতে ইসলামিক পরিপার্শ্বিকতায় মধ্যে থাকিয়া বৈষ্ণব সুফি প্রভাবে নিরক্ষর শ্রেণীর ভিতর যে মর্মমুখী চিন্তা, এই মর্মমুখী কথাটা অনেকবার ব্যবহার করছেন এনামুল হক, যে মর্মমুখী চিন্তা বিকশিত হয়ে ওঠে তাহাই বাউল মত। 17 শতকের প্রথম দিকে বাংলার নিরক্ষর ভাবনার লোকের উদার উদাস মরমের সঙ্গীতের মধ্যস্থতায় বাউল মত ছড়িয়ে পড়ে। বলছেন গানের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে, এবং বৈষ্ণবরা যখন বেশি শাস্ত্রের দিকে ঝুঁকে যায় তখন সাধারণ মানুষ বাইর হয়ে বাউল মতে আসে। 18 শতকে বাংলার সর্বত্র বাউল মত প্রতিষ্ঠিত, বিস্তৃত ও আদৃত হয়। এই সময়ে বাংলা বাউলভাবে প্লাবিত হয়ে যায়। কিন্তু তিনি বলছেন যে এই সময়ে অনেক বাউল গুরু এবং পদকর্তার আবির্ভাব ঘটে। আমি এনামুল হক সাহেবের লেখাটা যতটা পড়েছি, আমার কিন্তু লালনের নাম কোথাও চোখে পড়েনি। এই যে বাউল নিয়ে এত কথা বলছেন, লালনের নাম ওনার এটার মধ্যে আমার চোখে পড়ে না। আর একটু পরে দেখতে হবে যে বলেছেন কেন। বলছে যে এখন এই একটা যখন একেবারে হাইটে উঠে গেল, তারপরে এটা বিকৃতি শুরু হয়ে যায়। এবং এই যে বাউল বিরোধী যে 19 শতকে মনোভাব, তিনি বলছেন যে গৃহী বাউল যখন শুরু হলো, এই গৃহী বাউলরা যখন নানা রকম অনাচার শুরু করলো সমাজ জীবনের মধ্যে থেকে, তখন বাউল বিরোধী একটা মনোভাব গড়ে উঠলো। বিশেষত ফারাই যে আন্দোলন, এই ইসলামের সংস্কার আন্দোলন যখন শুরু হলো, তখন
এবং বাউলদের বিরুদ্ধে বাউল নিধন ফতোয়া এরকমের নানা কিছু জারি হতে শুরু করলো। বাউল মত সম্পর্কে এনামুল হকের কতগুলি খুব কি বলা যায় চিত্তাকর্ষক মন্তব্য আছে। যেমন বলছেন যে এই ধরনের মত প্রতিষ্ঠা করতে হলে যে কোনো একজন করছেন, যেমন মুসলমান ধর্ম রসুল করছেন, কি বৌদ্ধ ধর্ম বৌদ্ধ করছেন, হিন্দুদের অনেক পুরনো দিকে যদি দেখি আমরা, কিন্তু বলছেন বাউল মতের এরকম কোনো প্রতিষ্ঠাতা পাওয়া যায় না। এবং তিনি বলছেন যে এই যে আখড়া এগুলি পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছে, ওইরকম মানে একটা অর্গানাইজড আখড়া অথবা এরকমের একটা খুব সংগঠিত সম্প্রদায়, এইটা দীর্ঘদিন ধরে বলছেন। এবং তাদের সাধন পদ্ধতিও এখন যেরকম কতগুলি সুনির্দিষ্ট সাধন পদ্ধতির কথা বলা হয়, সেই সুনির্দিষ্ট সাধন পদ্ধতিও তাদের ছিল না, যার যার মতো তাড়িয়ে করত। যার ফলে এনামুল হক সাহেব ঠাট্টা করে বলছেন যে তাদের যে মত, ওই সুফিজম বেঙ্গলে বলছেন, তার বাংলা অনুবাদ থেকে আমি বলছেন যে তাদের মতকে এ পর্যন্ত কেউ শৃঙ্খলিত করার চেষ্টা করা যায়, মানে এটা যে সুশৃঙ্খল করে এটাকে উপস্থাপনা করবে তখন পর্যন্ত এইটা পাওয়া যায় না। বলছেন যে তাদের কোনো সম্প্রদায়গত দৃষ্টিভঙ্গি নাই, তারা প্রেমিক, মরমী, উন্মনা, উদাসীন, ত্যাগী, জগতের সুখ দুঃখ হর্ষ বিষাদ থেকে বহু দূরে। এবং গৃহীবাল যারা, তাদেরকে তিনি খুবই নিন্দা করছেন, বলছেন যে এরা হচ্ছে প্রতারক, বাউল সাধনাকে তারা অপব্যবহার করে করছে। বাউলরা কেন গৃহত্যাগ করছে? বলছেন যে অতিরিক্ত সুফিদের মতো সংসার অনিত্যতায় অতিরিক্ত জোর দেওয়ার ফলে তারা গৃহ থেকে বেরিয়ে যায়। এবং তিনি উদাহরণ দিচ্ছেন চিশতিয়া এবং সরোয়ার্দে তরিকা, সেখানেও তাই ঘটেছিল। এবং আরেকটা তিনি বলছেন যে 10 বেলাবার যেমন হাল এই যে বেহুশ হয়ে যায় সাধনা করতে করতে, বাউলরাও সেই রকমের হয়। আরেকটা তিনি বলছেন যে এই আমরা অনেক সময় বাউলদের সাথে বৌদ্ধ ভিক্ষুকদের পোশাকের তুলনা করি। এনামুল হক সাহেব এইটার কি বলা যাবে এখন প্রতিবাদ করছেন, বলছে বৌদ্ধ ধর্মের যে একটা রং চঙের পোশাক, বাউলদেরটা সেটা না, বরং বাউলদেরটা অনেক পরিমাণে এটা সুফিদের পোশাকের সাথে মিলে। এখন আমরা তো দেখতে পারি যে ইউটিউব ইত্যাদিতে তুরস্কে যে মেভলভি সঙ্গীত, সেটা যে গায়ে ঘুরে ঘুরে এবং তারা যেসব পোশাক পরে, অনেক পরিমাণে এই যে তুরস্কের আমাদের প্রাক্তন একজন রাষ্ট্রদূত এখানে আছেন মাসুদ মান্না, উনি আরও ভালো বলতে পারবেন যে তাদের যে চলাফেরা, সেটা আমার তো মনে হয় যে বাউলদের সাথে অনেক বেশি মিলে। এনামুল হক এখন থেকে 100 বছর আগে এটা লক্ষ্য করছেন। বাউলরা তাদের তাইলে একসাথে থাকছে না, শৃঙ্খলা নাই, প্রতিষ্ঠা নাই, তাহলে তারা মানে তাদেরকে একটা সম্প্রদায় কেন বলছে? এনামুল হক বলছেন তাদের ভিতরকার যোগসূত্র এক, অর্থাৎ আলাদা আলাদাভাবে সাধনা করলেও তাদের যোগসূত্র এক। কি সেটা? মর্মের সন্ধান, বৈরাগ্য, ঔদাস্য, সংসার অনিত্যতা, তত্ত্বের বাণী, এই 5টা বলছেন যে যেভাবেই সাধনা করুক এই 5টা তার মধ্যে আছে। বাউল গান নানা জায়গায় নানাভাবে পরিচিত হয়েছে এবং বলছেন যে এটা অনেকটা প্রকৃতির উপর নির্ভর করে। বলছেন যে যেমন পশ্চিমবঙ্গের শীত এবং গ্রীষ্মকালে অনুর্বর সমতল ক্ষেত্র, উদাস ভাব, তাতে বাউল নামটা ভালো চলছে। হুমায়ুন কবিরও প্রায় একই কথা বলেছিলেন বাংলার কাব্যে। আবার এই উত্তরবঙ্গে যখন এটা আসছে তখন এটা দেহতাত্ত্বিক গান হয়ে যাচ্ছে, কারণ উত্তরবঙ্গে বৌদ্ধতন্ত্রের প্রভাব লোকসমাজের মধ্যে রয়ে গেছে, ধর্মীয়ভাবে না হলেও লোকসমাজের মধ্যে রয়ে গেছে। সে উত্তরবঙ্গে একরকম। আবার আমরা যদি পূর্ববঙ্গ, তখন কিন্তু এনামুল হক এটা যখন লিখছেন, এখন যেমন আমরা পূর্ব পশ্চিম ভাগ করছি, তখন তো 3 ভাগ, পশ্চিম, পূর্ব এবং উত্তর, সেই দার্জিলিং পার হয়ে উত্তর দিনাজপুর ইত্যাদি ইত্যাদি, মালদহ। এই পূর্ববঙ্গে কি হয়েছে? অতিরিক্ত মুসলিম প্রভাবের ফলে বিশেষত পূর্ববঙ্গের ঝড়ঝঞ্ঝা ও নদীমাতৃকার পারিপার্শ্বিকতায় পড়িয়া বাউল গানগুলি এই অঞ্চলের মারফতি বা মসজিদে গানে পরিচিত হয়েছে। এটা হয়তো সবাই একমত হবেন না, এটা তার ব্যাখ্যা। যার ফলে এগুলিতে অপরিণত সুফি প্রভাব পাওয়া যায়, সুফি প্রভাব, কিন্তু সেটা ম্যাচিউর করেনি, সেটা পরিণতি লাভ করেনি। মুর্শিদি মারফতি নিয়ে এটা এনামুল হকের কথা। বাউলরা কি করে? বাউলরা নিজের দেহের মধ্যেই সব কিছুকে সন্ধান করে।
তারা বিশ্বাস করে মানুষের মধ্যে অজ্ঞাত মানুষ, আবার অজ্ঞাত মানুষের মধ্যে পৃথিবীর মানুষ। বাউল মনে করে যে মানব দেহের মধ্যেই সোনার মানুষের বাসা। এটা একটা খুব সুন্দর নাম দিয়েছেন এনামুল হক। আমরা অ্যানোনিমাস বলি, বলছে অনামক, মানে যাকে আরাধনা করছে সে অনামক, অ্যানোনিমাস, তার কোনো নাম নেই। এবং কি কি নামে তাকে ডাকি এর একটা তালিকা করেছেন তিনি। বলছেন মন মনুরা, আলেক, আলেক সাই, অচিন পাখি, মনের মানুষ, সাই, দরদি সাই। অর্থাৎ বলছেন যে যার যেমন খুশি সেরকম একটা নাম দিয়ে তাকে ডাকছে। ইনি কে? বলছেন যে ইমানেন্ট অ্যান্ড ট্রান্সেন্ডেন্ট। এই যে আলেক সাই, মনের মানুষ, অর্থাৎ তিনি অন্তরের মধ্যে আছেন, অন্তর্নিহিত, এবং সারা সৃষ্টির মধ্যে আছেন। এটাকে এনামুল হক অনুবাদ করেছেন সৃষ্টি ব্যাপক। বলছে এটা একটা অপূর্ব সত্তা। তার ভাষায় বাউল বলিতে চাহে ইনি সৃষ্টির মূলে এবং সৃষ্টি ইহার মূলে রহিয়াছে। সুফিরাও প্রায় একই ধরনের কথাই বলে। তিনি সচেতন সত্তা, কেননা তিনি কথা কহেন, সৃষ্টির সংবাদ রাখেন এবং বর্ণে গন্ধে তাহার প্রকাশ। প্রেমের মধ্যে দিয়ে তাহাকে উপলব্ধি করিতে হইতেছে, কেননা তিনি মানুষের রসে বিদ্যমান আছেন। বাউলদের সম্পর্কে আরেকটা মন্তব্য বলে আমি বাউল সম্পর্কে কথাটা শেষ করব। বলছেন যে বাউলরা যে চিন্তাভাবনা করেছে এটা বৈপ্লবিক। সেই সময় বলছেন বাউলেরা অজ্ঞাত মর্মের অনুসন্ধান উপলব্ধি করিতে গিয়া যে পথ অবলম্বন করিয়াছে তাহা বঙ্গীয় চিন্তা জগতে সম্পূর্ণই স্বাধীন পথ। তাহারাই বাংলার ভাব জগতে বাংলার ভাব জগৎকে চিন্তার দাসত্ব হইতে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন করিয়া তুলিয়াছিল। তাহারা বাংলা মায়ের স্বাধীন ভাবজীবী সন্তান। আমার মনে হয় যে বাউলের চিন্তাভাবনাকে এই দৃষ্টিতে কেউ দেখেনি। এনামুল হকের আরেকটা জায়গায় আমি আসি, নববর্ষ। নববর্ষ নিয়ে আমাদের সাধারণ একটা ধারণা হচ্ছে যে এটা পারস্য নওরোজ, তার সঙ্গে মোগলদের খাজনা নেওয়া ইত্যাদির থেকে তৈরি হয়েছে। এনামুল হকও বিষয়টি উল্লেখ করেছেন, কিন্তু তিনি একেবারেই উল্টো কথা বলছেন। বলছেন নববর্ষ এদেশের গ্রীষ্মকালীন আর্তব উৎসব ও কৃষ্ণ উৎসব, তারই বিবর্তিত রূপ হচ্ছে নববর্ষ। এর ঐতিহ্য প্রাচীন, এর সঙ্গে কোনো ধর্মের কোনো সংস্রব নেই। তিনি নববর্ষের কয়েকটা অনুষ্ঠানের কথা বলেছেন এটা প্রমাণ করার জন্য। তার মধ্যে একটা হচ্ছে পুন্না, যেদিন খাজনা তোলা হতো। কিন্তু তিনি বলছেন যে এই পুন্নাটা জমিদারি আমলে জমিদারদের খাজনার বিষয়ে পরিণত হলো। আসলে এটা ছিল কৃষিজীবীরা তাদের যখন নতুন করে বৎসর শুরু হবে তখন তাদের যে ধান, সুপারি, মিষ্টা ইত্যাদি যে একটা অনুষ্ঠানের মতো করতো। নতুন একটা বৎসর শুরু হলো, পুরনো কৃষি বছরের হিসাব করা হবে এবং নতুন কৃষি বছর আরম্ভ হবে। এইটাকে পুন্না আদিতে ছিল। তাই আরেকটা হচ্ছে হালখাতা। হালখাতাও তিনি বলছেন যে হালখাতা এখন ব্যবসায়ীদের অনুষ্ঠানে পরিণত হয়েছে, কিন্তু আসলে তা ছিল না। হালখাতা আদিতে কৃষি বিষয়ক অনুষ্ঠান ছিল, যখন বার্টার সিস্টেম অর্থাৎ দ্রব্য বিনিময় করা হতো। এই কৃষক তার সংবৎসরের জন্য যা লাগবে সেটার একটা তালিকা করত, আর কি কি সে বদল করবে যেগুলি তার লাগবে না এটার একটা তালিকা করত। এইটাই ছিল হালখাতা। এবং এটা তিনি বলছেন প্রথমে এটা ওই দড়িতে গিরা দিয়ে দিয়ে হিসাবটা রাখত। তারপরে যখন মাটির ঢেলা, পাথরের ঢেলা তৈরি করলো তখন সেটা দিয়ে হিসাবটা রাখত। তারপরে যখন তাল পাতাতে লিখতে শিখলো তখন তাল পাতা এটা টুকে রাখতো। এবং তারপর যখন তুলট কাগজ বের হলো তখন বলছেন চোতা, আমরা নকলকে ছোটবেলায় বলতাম, ওইটার মধ্যে লিখে রাখতো। বলছে যে হালখাতা এখন যে ব্যবসায়ীদের অনুষ্ঠান, আদিতে সেটা ছিল না। উনি আরও দু একটা উদাহরণ দিচ্ছেন, যেমন নববর্ষের একটা অনুষ্ঠানকে উনি বলছেন আমানি। আমানি হচ্ছে কৃষকরা আগের রাতে চৈত্র সংক্রান্তিতে কিছু ধান চাল এই একটা মটকার মধ্যে রাখবে, ছোট একটা চট্টগ্রামে এখনও প্রচলিত অনেক জায়গায়, এবং তার উপরে একটা আম গাছের ডাল ভেঙে ওইটা বুঝিয়ে রাখবে। সকালবেলা কৃষক যখন বৈশাখের প্রথম দিকে ধান খেতে যাবে তখন ওই আম গাছটার পানি ছিটানো হবে তার উপর, এবং ওই এটা খাওয়া হবে। ওই যে চালটা হচ্ছে পুরো প্রস্ফুটিত চাল না,
যেটাকে বলা হয় যেটার থেকে আবার ধান থেকে চাল হবে, ওই চালটা বলছেন যে এইগুলি আসলে পরবর্তী সময়ে আমাদের এখান থেকে উঠে গেছে, এবং যার ফলে নববর্ষের যে মধ্যযুগের আগেও একটা রূপ ছিল সেই রূপটা আমরা হারিয়ে ফেলেছি। সাহিত্য নিয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন, আমি দু একটি কথা বলে শেষ করার চেষ্টা করব। এর মধ্যে একটা হচ্ছে ওই যে বরিশালের এক সম্মেলনের কথা বলছেন যে লোকসাহিত্যের জন্ম সমাজের হৃদয়ে, রূপায়ণ লোকের মুখে, লালন পালন মানুষের পবিত্র স্মৃতির মধ্যে। এগুলো এখন ফোকলোরিস্টরা এই ভাষাকে পরিবর্তন করে এই কথাই বলছে। এবং লোকসাহিত্য কেন টিকে থাকছে? কারণ তার পরিবর্তনশীলতা, তার সজীবতা, সময়ের সাথে সাথে ভাষা বদল করে হয়। আর এনামুল হক বলছেন যে সৃষ্ট ভাষা তা হয় না, এইটা এই কারণে আস্তে আস্তে জাদুঘর অথবা মিউজিয়ামে চলে যায়। কিন্তু লোকসাহিত্যের ক্ষেত্রে সেটা ঘটে না, এটা পরিবর্তিত হয়। তারপরে সৃষ্ট সাহিত্যের তুলনায় লোকসাহিত্যের কতগুলি দুর্বলতার কথাও তিনি বলছেন যে এর শিল্পগুণ কম, এইটা সৃষ্ট সাহিত্যের ভব্যতা এবং শালীনতা এইটা এর মধ্যে দেখা যায় না। এই মনসুর উদ্দিনের এমনকি রবীন্দ্রনাথের সংগ্রহ নিয়ে এইসব তর্ক আমরা ইতিপূর্বে দেখেছি। এনামুল হক সেই মতে দিয়েছেন যে এর মধ্যে এই বিষয়গুলির অভাব আছে। তবে রস বিবেচনায় এটা উপেক্ষণীয় না, এবং তিনি যে শুধু এই আলোচনা করে শেষ করেছেন তা না, বলছে যে এইটা আমাদের সংরক্ষণ করা খুব দরকার। কারণ এইটা পল্লী সাহিত্যকে যদি আমাদের ধরে রাখতে হয় পল্লী সংস্কৃতিতে, সেখানে তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে সেটা পল্লীতে গিয়ে দেখতে হবে। সেখান থেকে যদি তুলে আনি আমরা, উনি উদাহরণ দিচ্ছেন গ্রামের একটা মেয়েকে যদি শহরে নাগরিক হঠাৎ করে বধূ করে আনা হয়, তার যে অবস্থা হয়, আমরা যদি পল্লী সাহিত্যকে ওইভাবে তার রুট থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আসি তাই হয়। এখন কিন্তু এলান ডান্ডিস এবং অন্যরা যেসব কনটেক্সট ইত্যাদি বলছেন যে পরিপ্রেক্ষিত ছাড়া টেক্সটের মূল্য নাই, অথবা টেক্সটের পুরো মূল্যটা বোঝা যাচ্ছে না। এনামুল হক সাহেব সেই কথা একদম শুরুতেই বলেছেন যে আমাদের যদি পল্লী সাহিত্যের পরিচয়, প্রাণের পরিচয় পেতে হয়, তাইলে পল্লী শান্ত স্নিগ্ধ নিবৃত নিকেতনে যেতে হবে। আর দু একটা কথা, একটা হচ্ছে বাংলা একাডেমিতে এখন লোকসাহিত্যের নানা রকম সংগ্রহ হয়েছে, কিন্তু এনামুল হক সেই যখন পরিচালক হয়ে আসলেন 57 সালে, তখনই যে স্কিম করেছিলেন, তার আগে তার একটা বক্তব্য বলি। আমাদের লোকসাহিত্য উপস্থিত ও অনাদৃত, আজ পর্যন্ত জীবন মৃত্যু অবস্থায় বাঁচিয়া রহিয়াছে। পৃথিবীর উন্নত দেশগুলি আজ তাহাদের লোকসাহিত্য উদ্ধারের চেষ্টায় ট্যাপ রেকর্ডিং হইতে আরম্ভ করিয়া আধুনিক পদ্ধতি অবলম্বন করিতেছে। আর কাল বিলম্ব না করিয়া আমাদের লোকসাহিত্য সঙ্গে নামিয়ে যাওয়া আবশ্যক, নতুবা আমরা অচিরেই দেশের এক সাংস্কৃতিক সম্পদ হারাইব। গ্রামীণ সভ্যতা ধ্বংস ও শহরী সভ্যতার ক্রমিক বিস্তার, এই অবস্থায় লোকসাহিত্যের পুনরুজ্জীবন অসম্ভব। আমাদিগকে ইহার পুনরুদ্ধার করিতে হইবে। বাংলার সামাজিক, নৃতাত্ত্বিক, মনোবৈজ্ঞানিক এমনকি ঐতিহাসিক উপাদানও এই লোকসাহিত্যের মধ্যে নিহিত রহিয়াছে। সত্যিকারভাবে জাতিকে বুঝিতে ও জানিতে হইলে আমাদের লোকসাহিত্যকে ব্যাপক উদ্ধার ও সংরক্ষণ আবশ্যক, যেন গভীর গবেষণার সাহায্যে জাতির নারী নক্ষত্রের পরিচয় পাওয়া যায়। এই বক্তৃতা যখন দিচ্ছেন বরিশালে, তখন কিন্তু তিনি বাংলা একাডেমির পরিচালক, এবং সেইখানে বাংলা একাডেমির কাগজপত্রে আমি দেখেছি বলছেন কি কি বাংলা একাডেমির জোগাড় করতে হবে। বলছে পুরাতন পুঁথির পাণ্ডুলিপি, প্রাচীন কীর্তিকাহিনী, লোকগাথা, লোকসঙ্গীত, পল্লীগান, পালাগীতিকা, রূপকথা, প্রবাদ বাক্য, কিংবদন্তি প্রভৃতি প্রদেশের বিভিন্ন অঞ্চল হইতে সংগৃহীত হইবে এবং এগুলি সম্পর্কে গবেষণা চলিবে। ইহা হইতে দেশের পুরাতন সংস্কৃতি ও ঐতিহ্য উদ্ধার হবে। আমরা বাংলা একাডেমির প্রথম 2 বছরের অ্যানুয়াল রিপোর্ট দেখছি, সেখানে দেখা যাচ্ছে যে এনামুল হক সেই ইউনেস্কো থেকে সে আমলেই লোকসাহিত্য কীভাবে সংগ্রহ করতে হবে সেই কাগজপত্র নিয়ে সেই অনুযায়ী একটা ম্যানুয়াল বানিয়েছিলেন, যে আমাদের এখন বিশ্বাস হবে কিনা জানি না। 57 সালে এই ম্যানুয়াল বানাচ্ছেন, এবং উনি একটা হিসাব দিয়েছেন যে 1967 পর্যন্ত 14 জন নিয়োজিত সংগ্রাহক এবং 112 জন অনিয়োজিত সংগ্রাহক যে সংগ্রহ করেছেন,
আমি পরে বাংলা একাডেমির সাথে যুক্ত সময় হিসাব দেখেছি, যে পুরনো সংগ্রহটা, নতুনটা না, তাতে 18,000 গান, 41,000 ছড়া, 3,300 ধাঁধা, 5,900 প্রবাদ প্রবচন, 180টা গীতিকা এবং 2200 লোককথা আছে। এটা যে কত বড় সম্পদ! খানিকটা লোকসাহিত্য সংগ্রহ এটা ছাপা হয়েছে। আমি মহাপরিচালককে অনুরোধ করবো যে যেগুলি ছাপা হয় না এগুলি তো আস্তে আস্তে, ওগুলি সব বড় বড় খাতায় কলমের কালি দিয়ে লেখা, আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। খানিকটা কম্পিউটার আনা হয়েছে। এই সবটাকে যদি অন্তত আমরা ছেপে ফেলতে পারি, তাহলে 100 বছর 200 বছর পরেও একজন গবেষণা করতে পারবে। প্রথম বাংলা একাডেমির প্রথম যে বার্ষিক সভা, তাতে এনামুল হক সাহেব বলছেন যে আমরা কি কি কালেকশন করছি। উনি ইংরেজিতে বক্তৃতা দিতেন। বাংলা একাডেমির যে বক্তৃতা এনামুল হক সাহেব ইংরেজিতে দিতেন। বলছেন যে কালেকশন অফ রুরাল সংস, ব্যালাডস, লিজেন্ডস, হিস্টোরিক্যাল টেলস অ্যান্ড অ্যাকাউন্টস। এটা খালি কম্পাইলেশন না, এডিটিং করতে হবে, এগুলি করে প্রকাশ করতে হবে। এবং তিনি প্রথম বছর 57-58 হিসাব দিচ্ছেন যে একজন মাত্র কালেক্টর রাখা হয়েছে, বেতন হচ্ছে 150 টাকা, আর হচ্ছে কালেকশনের জন্য যে যাবে আসবে সেটার খরচ তাকে দেওয়া হবে। তিনি প্রথম বছরে 57-58 সালে 1300 লোকগীতি সংগ্রহ করেছেন। দ্বিতীয়বারে চার্ট করে হিসাব দিচ্ছেন, ফোক সং, টেলস, ব্যালাডস, রিটেলস, প্রভাব এটসেট্রা 57-58 সালে সংগৃহীত হয়েছে 1763টি, আর 58-59 তখন মাত্র শুরু হয়েছে বছর 37টি। তাইলে তিনি যে শুধু এগুলি বলে গেছেন তা না, তিনি কর্মযোগী হিসাবেও। এটা শেষ করার আগে আমি আরেকটা বিষয় আনি, সেটা হচ্ছে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য। আমরা মনে করি যে এটাতে আবার লোকসাহিত্য, ফোকলোরের কি থাকবে। তিনি ফোকলোরের অনেকগুলি উপাদান একটা চ্যাপ্টারই করেছেন, 17 শতকে বাংলার মুসলমান সমাজ। তার একটা আমি খালি পরে শোনাই। বলছেন যে সয়বুল্লুমূলক বলিউজ্জামানে বিয়ের একটা আচার, কনেকে স্নান করাইবার আজ্ঞা পাওয়া গেলেই অন্তপুরে মেয়েরা মঙ্গলসূচক সুবধ্বনি করিত। এটা হচ্ছে উলুধ্বনি, এটা মুসলমান সমাজের কথা বলছেন। কিন্তু হাতে প্রদীপ লইত, মাথায় কলসি বহিত, নাচিত, হাসিত, গাহিত। বলছে পূর্ববঙ্গে বলছে হলা সাহলা, করতালি দিত, ঘটি হইতে জল লইয়া সিঞ্চন করিত, পান সুপারির শ্রাদ্ধ তৈরি করিত, আনন্দে ধামালি, ব্র্যাকেটে বলছেন অশ্লীল গান, আনন্দে ধামালি গাহিত, নানাবিধ ক্রীড়া কৌতুকে লিপ্ত হইত, আগরু, চন্দন, চুয়া, গুয়া, কর্পূর প্রভৃতির সুগন্ধে অঙ্গে মাখিত, গোলাপ পাশ হইতে গোলাপ জল সিঞ্চন করিত। তারপর অন্তরপুর হইতে শকতি মিয়া কনেকে বাহিরে আনিয়া একটি পিঁড়িতে বসাইতে দিত এবং কলসির জল দিয়া নানাবিধ হাস্য পরিহাস্যকারে স্নান সমাধা করিত। স্নান সমাপনান্তে কনেকে সুবাস লিপ্ত করা হইত ও তাহার হস্তপথকে মেহেদির দ্বারা রঞ্জিত করিয়া দেওয়া হইত। এটা পাচ্ছি আমরা আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের মধ্যে। সবটা মিলিয়ে আমি বলতে চাই যে মোহাম্মদ এনামুল হকের এই যে লোক সংস্কৃতি অথবা লোক সাহিত্য নিয়ে যে বড় একটা জায়গা রয়েছে, সেটার থেকে আমি আশা করি যে আমাদের তরুণ গবেষকরা নতুন করে দৃষ্টি দেবেন। আমি একটু বেশি দীর্ঘ করে ফেলেছি, আপনাদের সকলকে ধন্যবাদ।